মেসির সেলিব্রেশন, মেসির সেলিব্রেশন এখন সারা পৃথিবীতে খুব আলোচিত বিষয়। কিন্তু সেই আলোচনাটা শুরু হয়েছে আসলে ইন্টার মায়ামিতে যাওয়ার পরে। এর আগে মেসির সেলিব্রেশন খুবই মুখস্থ একটা ব্যাপার ছিল। ছেলেদের চাপে আজকাল হচ্ছে মার্ভেল সিরিজের এক একটা ক্যারেক্টার ধরে সেলিব্রেশন করে, কখনো সুপারম্যান, কখনো আয়রন ম্যান, এই নানা রকম নাইট নানা রকম সেলিব্রেশন করে। কিন্তু এর আগ পর্যন্ত দু একটা বিরল ব্যতিক্রম ছাড়া মেসির সেলিব্রেশন একদম মুখস্থ ছিল। ও গোল করবে, গোল করার পরে ও দৌড় দিবে কর্নারের দিকে, ওর উপরে সব সতীর্থ এসে ঝাঁপায় পড়বে, সবাই সরে যাওয়ার পরে সে বুকে একটা ক্রুশ আঁকবে, তারপরে 2 আঙ্গুল উপরের দিকে তাক তুলে দাদি এবং ঈশ্বরকে স্মরণ। এটা একদম মুখস্থ ফরম্যাট। এর বাইরে দু একটা সেলিব্রেশন করছে, সেগুলো নিয়ে যদি আগ্রহ থাকে একসময় কথা বলবো, কিন্তু আজকে আমরা সুনির্দিষ্ট একটা সেলিব্রেশনের কথা মনে করায় দিতে চাই। এই বিশ্বকাপের কথা, 2022 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, নেদারল্যান্ডসের বিপক্ষে খুব উত্তপ্ত একটা ম্যাচ ছিল। আগে থেকে খুব কথার লড়াই হচ্ছিল। এই কথার লড়াইটা মূলত নেদারল্যান্ড শিবির থেকে হচ্ছিল, আর্জেন্টিনা সবাই চুপচাপ ছিল। ও নেদারল্যান্ডের বিপক্ষে মেসি গোল পেলেন, গোল পেয়ে কর্নারের দিকে ছুটে গেলেন, ক্রুশ আঁকলেন, তারপরে ওপরের দিকে তাকায় সেলিব্রেশনটা না করে একটু জোর পায়ে হেঁটে নেদারল্যান্ডসের ডাগ আউটের সামনে গেলেন। ডাগ আউটের সামনে গিয়ে ঠিক ফনগাল যেখানে বসা, মানে নেদারল্যান্ডের কোচ লুই ফন গাল, তার ঠিক সামনে গিয়ে হাত দুটো কানের পিছনে নিয়ে এরকম একটা ভঙ্গি করলেন। সারা পৃথিবীতে নিন্দা, বিস্ময় এবং মুগ্ধতা একসঙ্গে তৈরি হলো। নিন্দা হলো যে মেসি গিয়ে ফনগালের দিকে তাকায় এরকম একটা অঙ্গভঙ্গি করছে, এটা খুব একটা ভালো কাজ হয় নাই। ফনগাল খুব রেসপেক্টেড কোচ, অলমোস্ট 30 বছর ধরে ইউরোপে কোচিং করাচ্ছেন, বিরাট ফিগার। তারে গিয়ে মেসি যেই হোক, যত বড়ই হোক, তারে গিয়ে এরকম বিকৃত একটা ভঙ্গি করা, এটা লোকে ভালোভাবে নিল না, বেশ সমালোচনা হলো। বিস্ময় কাজ করলো যে মেসি এরকম একটা কাজ করতে পারে, মেসি এরকম স্পেশাল সেলিব্রেশন কাউরে টার্গেট করে করতে পারে। আর মুগ্ধতা তৈরি হলো আমাদের, আমরা যারা অ্যাকচুয়ালি এর আগের থেকেই এই সেলিব্রেশনটার সঙ্গে পরিচিত। এই সেলিব্রেশনটা আমাদেরকে ফিরায় নিয়ে গেল আমাদের যৌবনে। আমরা চোখ বুজে দেখতে পেলাম যে মেসি সেই সেলিব্রেশনটা করতেছে যেটাকে বিখ্যাত করে গেছে এই পৃথিবীতে হুয়ান রোমান রিকুলমের সেই সেলিব্রেশন, যেটার নাম হচ্ছে টোপাগিগিও সেলিব্রেশন। এই টোপাগিগিও সেলিব্রেশনটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে একটু টোপাগিগিও নামটা বলি। টোপাগিগিও হচ্ছে একটা জনপ্রিয় ইতালিয়ান কার্টুন ক্যারেক্টার। এই ইতালিয়ান কার্টুনটা মূলত রিপ্রেজেন্ট করে টোপাগিগিও নামেই একটা খরগোশকে। খরগোশটা মানে যা হয় কার্টুনে, খুব দুষ্টু খরগোশ, অনেক কথা বলে, অনেক দুষ্টুমি করে, এবং সে কারোর উপর রাগ হলেই তার কান দুটো খাড়া খাড়া খোপ করে ফেলে এরকম। এবং ওর কানটা হচ্ছে টোপাগিগিওর সবচেয়ে মানে আইডেন্টিফাইং ব্যাপার, ওইটা সে সব জায়গায় খুব দেখায় বেড়ায়। এই টোপাগিগিও ক্যারেক্টারটা ইতালির চেয়ে সম্ভবত বেশি জনপ্রিয় লাতিন আমেরিকার দেশগুলোতে। শুধু লাতিন আমেরিকা না, পুরো দক্ষিণ আমেরিকা জুড়েই, একেবারে মেক্সিকো থেকে শুরু করে পেরু পর্যন্ত আপনি যেখানে যাবেন টোপাগিগিও মারাত্মক জনপ্রিয়। হয়তো এই জেনারেশনে জনপ্রিয়তা কেমন জানি না, কিন্তু রিকেলমেরা যখন ছোট ছিলেন সে সময় টোপাগিগিও বলতে ওখানকার বাচ্চারা, আর্জেন্টিনা ব্রাজিলের বাচ্চারা পাগল ছিল। সবার বাসায় টোপাগিগিও থাকতো, মানে টোপাগিগিওর পাপেট বানানো থাকতো, তার স্টিকার পাওয়া যেত। রিকেলমে ওইটার মধ্যেই বড় হয়ে উঠছেন। রিকেলমের ছোটোবেলায় 8-10টা বাচ্চার মতোই টোপাগিগিও তার একটা বিরাট ইয়ে ছিল, অবসেশনের জায়গা ছিল, এবং সেইটা সারা জীবন। যখন বোকায় খেলছেন, যখন আর্জেন্টিনায় খেলছেন, সবসময়। যদিও রিকেলমে খুব বড় গোল স্কোরার না, দুর্দান্ত স্কোরিং অ্যাবিলিটি আছে, কিন্তু রিকেলমে একটা বড় সময় হচ্ছে মূলত ডিপ লাইং মিডফিল্ডার হিসাবে খেলছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যখন খেলছেন তখন আবার টু মাস সেলফলেস হওয়ার কারণে একেবারে নিজে গোল করতে পারেন এরকম জায়গা থেকেও সাধারণত ফরওয়ার্ডকে বল দিয়ে দিচ্ছেন। ওনার গোল করার প্রতি অত আগ্রহ ছিল না। তবে হ্যাঁ, জাতীয় দলে এবং ক্লাবে যখনই দল সেট পিস পেত, মানে ফ্রি কিক থেকে গোল করতে হবে, ওই সময়টায় আপনাদের মনে আছে যে যতদিন রিকুলমে ছিল ততদিন কিন্তু মেসির সেট পিস খুব ভালো ছিল না, মেসির সেট পিস খারাপ, মানে ফ্রি কিক থেকে গোল কম, এটা নিয়ে রোনালদো ভক্তরা মেসির একটু ইয়েও করতো, বুলিংও করতো। ওই সময় সেট পিসের মূল কারিগর ছিলেন আর্জেন্টিনায় রিকেলমে, ফলে গোল টুকটাক পেতেন, এবং গোল পেলেই ওই টোপাগিগিও সেলিব্রেশন, এটা রিকেলমের একেবারে ব্র্যান্ড ছিল। কিন্তু ঘটনাটা যেখান থেকে শুরু হলো সেটা হচ্ছে যে আমরা রিকেলমের পর্বটায় বলছি যে রিকেলমের ক্যারিয়ারটা আসলে কোথা থেকে শেষ হলো। একটা তো তার আবেগ, অতিরিক্ত ইমোশনাল এইসব ব্যাপার তো আছেই, এগুলো তো তাকে একটা
ইসের দিকে শেষের দিকে নিয়ে গেছেই। রিকুয়েলমে ভিলারিয়ালের হয়ে অনেক কিছু অর্জন করছেন, মানে শিরোপা টিরোপা না জিতলেও অনেক নেম ফেম পাইছেন। কিন্তু রিকুয়েলমে যা হওয়ার কথা ছিল, মানে রিকুয়েলমের নাম তো ধরেন জিদান, রোনালদিনো এদের সঙ্গে উচ্চারিত হওয়ার কথা ছিল, সেইটা ঠিক যা হয় না, সেটার জন্য সুনির্দিষ্ট করে একটা লোককে আপনি দায় দিতে পারেন। সেটা হচ্ছে এই লুই ফান গাল। এই লুই ফান গাল হচ্ছে তখন বার্সেলোনার কোচ। সেই অবস্থায় বার্সেলোনা চিরকাল ক্রিয়েটিভ ফুটবল খেলে। এই ব্যাপারগুলো একটু বড় করে রিকুয়েলমের পর্বটায় বলছি। কারো যদি ওই পর্বটা না দেখা থাকে তাহলে আমি বলবো যে এখনই এই পর্বটা পোস্ট করে লিঙ্কে দেওয়া থেকে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে রিকুয়েলমের পর্বটা একটু দেখে নেন, তাহলে এই দুইটা মিলায় ব্লেন্ডিংটা করতে সুবিধা হবে। লুই ফান গাল হচ্ছে ডিফেন্সিভ স্টাইলের কোচ। লোকে বলতোই যে বাস পার্কিং ব্যাপারটারে স্পেনে নিছেন উনি। বিখ্যাত কোচ, নেদারল্যান্ডের খুব বড় কোচ, কিন্তু লুই ফান গাল খুব ডিফেন্সিভ। ওই অ্যাটাকিং ক্রিয়েটিভিটি এগুলোর উনি পাতা দিতেন না। প্রকাশ্যেই উনি প্রেস কনফারেন্সে বললেন যে রিকুয়েলমে হচ্ছে একটা পলিটিক্যাল বাইং, রিকুয়েলমের আমার দরকার ছিল না। ফলে রিকুয়েলমে স্বাভাবিকভাবেই সাইড বেঞ্চে বসে গেল। এমনও দিন গেছে যে সে স্কোয়াডে এই সুযোগ পায়নি, অর্থাৎ সাইড বেঞ্চ পর্যন্ত আসতে পারে নাই। যে অল্প কয়টা ম্যাচে তার সাব হিসাবে নামানো হয়েছে, তারা সেটা উইংয়ে খেলা হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন যে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্লয়িং মিডফিল্ডার, সে উইংয়ে তো পারবে না। আর রিকুয়েলমের প্রধান শত্রু ছিল তার জীবনে হচ্ছে তার স্লোনেস। সে খুবই স্লো খেলোয়াড় ছিল। আজকের যুগে আপনি বুঝতে পারবেন না রিকুয়েলমেরে। তো ওই স্লো একটা লোক তো উইংয়ে ওই দৌড়টা দিতে পারবে না, উইংয়ে লাগবে রোনালদো, মেসির মতো খেলোয়াড়। তো ফলে তার ক্যারিয়ারটা কার্যত একদম ডুম করে দিয়ে গেছেন ফন গাল। এবং ফন গাল তারে নিয়ে আজে বাজে কথা বলা, প্র্যাকটিসে অপমান করা, এগুলো করছেন। একটা ম্যাচে যেটা হলো চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে, ওই ম্যাচটা সম্ভবত খুব বিরল একটা ম্যাচ ছিল, যেখানে রিকুয়েলমেরে স্টার্টিং করানো হলো এবং শুরুর খানিকক্ষণের মধ্যে রিকুয়েলমে গোল পেয়ে গেলেন। সেট পিস থেকে কিনা এটা আমার মনে নাই, কিন্তু গোলটা পেয়ে রিকুয়েলমে যেটা করলেন, রিকুয়েলমে তো টপকে গিয়েই করবে গোল পাইলে, কিন্তু সে দৌড়ায় আসে ঠিক ফন গাল যেখানে দাঁড়ানো তার সামনে দাঁড়ায় টপকে গিয়েও করলো। ফন গাল হয়তো টপকে গিয়েও কি এটা জানেও না, কারণ তার সামনে তো এরকম তেমন ঘটে নাই। কিন্তু মুখের সামনে আসে এরকম একটা ভঙ্গি করা যে তারা অপমান, এটা সে বেশ বুঝছে। এবং পরে খুব দ্রুত তারে ছেড়ে দেওয়া হয়, বার্সেলোনা ছেড়ে দেয়। ফন গালও বার্সেলোনা থেকে চলে আসে, আর রিকুয়েলমেও ভিলারিয়ালে চলে যায়। এই চ্যাপ্টারটা এখানে শেষ। এখানে আপনাকে আরও একটা গল্প একটু জানতে হবে, সেটা হচ্ছে মেসি রিকুয়েলমের গল্পটা। কারণ আমরা কিন্তু মেসির সেলিব্রেশন দিয়ে শুরু করছিলাম এবং আমরা থামবে লিখছি যে ভাইকা বদলা ভাই লিয়া। তাহলে আমরা ওই জায়গাটায় কীভাবে পৌঁছাই? হ্যাঁ, মেসি আর রিকুয়েলমে ভাই ভাইই ছিল, দুজনের জন্মদিন একই দিনে, ফলে দুজনের একটা দারুণ বন্ডিং ছিল। আর রিকুয়েলমে হচ্ছে মানুষ হিসাবে এরকম, আমি কখনো সামনাসামনি পাই নাই। আমার ধারণা আমারে পাইলেও উনি, মানে যদি শোনেন যে বাংলাদেশে তার একটা এরকম ডাইহার্ট ফ্যান আছে, উনি নিশ্চয়ই আমার জড়ায় ধরবেন, কারণ ওনার ভিতরে ওই ব্যাপারটা আছে। খুব সফট একটা মানুষ। সামান্য মা অসুস্থ হয়ে যাচ্ছেন, টিভিতে তার খেলা দেখলে ভয় লাগে, অজ্ঞান হয়ে যান, এই জন্য সে ফুটবলটা ছেড়ে দিল। তো এরকম একটা স্পর্শকাতর মানুষ, সে মেসির মতো একটা বাচ্চারা যখন প্রথম দলে পাইলো, তখন তার কাছে ওটা আয়কর আপন ছোটো ভাই ছিল। আরও দুজনের জন্মদিন একদিন। এই জন্য আপনি দেখবেন যে শুরুর দিকটায়, মানে 2006, 7, 8 এই সময়টায় মেসি মাঠে কিছু একটা করছে, একটা গোল দিছে, একটা ভালো পাস দিছে, তারে জড়াজড়ি সবচেয়ে বেশি আনন্দ করতে হচ্ছে রিকুয়েলমে। দুজনের জড়াজড়ির প্রচুর ছবি পাবেন অনলাইনে, এবং দুজনে আসলেই ভাই ভাই ছিল। এই সম্পর্কটা নষ্ট করলেন ম্যারাডোনা পাগলামের পৃথিবীতে যত ক্ষতিকারী দিক আছে তার ভিতরে এটা একটা। ম্যারাডোনা এই দুজনের সম্পর্কটার একটা আড়ষ্ট করে ফেলছিলেন। ঠিক সম্পর্ক নষ্ট হয় না, কিন্তু দুজনের আসলে পরস্পরের সামনে যেতে লজ্জা করতো ঘটনাটার পরে। সেটা ছিল কীরকম? সেটা ছিল হচ্ছে 2009-এ রিকুয়েলমে যখন ইনজুরিতে, বা আসলে ঘটনা হচ্ছে রিকুয়েলমে তখন ফ্রাস্ট্রেশনের কারণে, অবসাদের কারণে দলে ছিলেন না। রিকুয়েলমের তো জার্সি নাম্বার হচ্ছে 10, আর মেসি তখনও 10 নাম্বার পড়তেন না। তখন যেটা করলো, ম্যারাডোনা যেটা করলো, মেসিরে জোর করে 10 নাম্বার পরায় দিল। মেসি কিছুতেই পড়বে না। মেসি বারবার বলছে, পরে ইন্টারভিউতেও বলছে, দিস জার্সি বিলং টু রিকুয়েলমে, এটা আমার জন্য না। তো তারপরেও ম্যারাডোনা জোর করে পড়াইছে, এবং ম্যারাডোনা ওইখানে প্রকাশ্যে বলছে যে মাই নাম্বার 10 ইজ লিও। তো যাই হোক, এটা সে পড়ছে। তারপরেও মেসি বলছিল যে রোমান দলে ফিরলে কিন্তু আমরা এটা তারে দিয়ে দেবো, সেই 10 নাম্বার পড়বে। কিন্তু এইটা রিকুয়েলমে জানতে পারছে। জানতে পারার পরে সম্ভবত এটা নিয়ে আমি আর্জেন্টাইন এক সাংবাদিকের কাছে এই গল্পটা শুনছি। যখন 2010-এ আর্জেন্টিনা এখানে আসলো, তখন আর্জেন্টিনার এক সাংবাদিকের সঙ্গে একটু খাতির হয়েছিল। উনি আমার ধারণা দিচ্ছিলেন যে অ্যাকচুয়াল ওদের বিহাইন্ড দ্য সিন প্রবলেম হচ্ছে 10 নাম্বার জার্সি।
মেসি বহুবার চেষ্টা করছেন রিকুলমের সঙ্গে যোগাযোগ করার, যে রিকুলমেরে ব্যাপারটা বলা। ইভেন ম্যারাডোনারও বলছেন যে উনি দলে ফিরলেই যাতে আমরা 10 নম্বর দিয়ে দিই, কিন্তু রিকুলমে এটা ভালোভাবে নেন নাই। একই সঙ্গে ম্যারাডোনা রিকুলমে সম্পর্কে টুকটাক আজে বাজে কথা বলতেন, ফলে ম্যারাডোনা রিকুলমের সিদ্ধান্ত নেন যে উনি ম্যারাডোনার দলে খেলবেন না। এরকম একটা গুঞ্জন ছড়ায় পড়ার পরে ম্যারাডোনা আরেকটা মহা হুমসিকাল করে ফেলেন। তিনি রিকুলমের সঙ্গে কথা না বলেই বিশ্বকাপের স্কোয়াড জমা দিয়ে দেন ফেডারেশনের কাছে। সেই স্কোয়াডে রিকুলমের নাম নাই। এইটা দেখে ব্যাপক তোলপাড় সারা পৃথিবী জুড়ে। দুজনের নাম ছিল না, জানেত্তি আর রিকুলমে। দুজনই তখন পৃথিবীর একজন পৃথিবীর টপ মিডফিল্ডার, একজন পৃথিবীর সেরা ডিফেন্ডার। তো এই নিয়ে ব্যাপক হইচই হলো। ফেডারেশন বলল যে ইয়েকে রাখতে হবে, রিকুলমেকে রাখতে হবে। রিকুলমে দারুণ ফর্মে আছে, রিকুলমেকে দরকার। আর আমাদের মিডফিল্ডটা না হলে ফাঁকা হয়ে যাবে। আপনি কোথা থেকে বেরোনরে ডেকে নিয়ে আসছেন? ও তো কতদিন টপ লেভেলে খেলে না। তো যাই হোক, শেষ পর্যন্ত ক্যানিজিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিটমাট করানোর জন্য। ক্যানিজিয়ারাও রিফিউজ করে দেন রিকুলমে, যে না, আমি যেহেতু দেয় নাই আর আমি তো ওনার আন্ডারে খেলতেই চাই না। তো শেষ পর্যন্ত রিকুলমে আসেন নাই, আর কখনোই জাতীয় দলে খেলেন নাই। যদিও সাবেইয়া দায়িত্ব নেওয়ার পরে, মানে 2000 সম্ভবত 2012 বা 13 দিকে রিকুলমেকে আরেকবার ডাকছিলেন সাবেইয়া। তো রিকুলমে তখন আনফিট। অ্যাকচুয়ালি রিকুলমে তখন ফুটবল থেকে বেশ দূরেই চলে গেছেন, 2 বছর টানা পেশাদার ফুটবলের বাইরে ছিলেন। ফলে রিকুলমে নিতান্ত পারতেছিলেন না। পরে মেসি, মাচেরানো সবাই মিলে রিকোয়েস্ট করায় উনি ক্যাম্পে আসছিলেন। ক্যাম্পে আসার পরই একটা ইনজুরিতে পড়েন এবং আসলেই ফিটনেস খারাপ ছিল। পরে উনি মানে কন্টিনিউ করেন নাই। অ্যাকচুয়ালি ওই ম্যারাডোনার আমলে 2008 সালেই তার খেলা শেষ হয়ে গেছে, এবং সব ধরনের খেলাই আসলে ওই সময় শেষ হয়ে গেছে। এরপরে উনি ফুটবলটাকে কখনো সিরিয়াসলি দেখেন নাই। এখন অবশ্য বোকার প্রেসিডেন্ট, এখন হয়তো সিরিয়াসলি ফলো করতে হয় ব্যাপারটা। তো এটা পর্যন্ত এই দুটো গল্পের সারমর্ম একটা জিনিস বুঝলেন, যে একটা হচ্ছে পৃথিবীতে রিকুলমের ক্যারিয়ারটা শেষ করে দেওয়ার সবচেয়ে বড় দায় হচ্ছে লুই ফান গালের। আরেকটা, যে মেসির সঙ্গে রিকুলমের একটা বাঁধো সম্পর্ক ছিল, মানে রিকুলমের ক্যারিয়ার শেষ হওয়ার জন্য আরেকটা দায় লোকেরা মেসিরে দিত। এরকম একটা অবস্থায় আমরা চলে আসলাম 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। যে সেলিব্রেশনটার কথা বলে এই পর্বটা শুরু করলাম, সেই সেলিব্রেশনটা দেখে সারা পৃথিবী চমকে গেল, যে এই মেসি আর রিকুলমের মধ্যে না আড়ষ্ট সম্পর্ক। মেসি কেন রিকুলমের সেলিব্রেশন করলো? তখন আমরা একটু রিসেন্ট পাস্ট একটা খবর দেখলাম। রিসেন্ট পাস্ট খবর কি, ঠিক এই ম্যাচটার আগের দিন, মানে আর্জেন্টিনা নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনালের আগের দিন ফনগাল বলছিলেন যে মেসিরে আটকানো খুব সোজা কাজ। মেসি দলের জন্য খেলে না, সে মাঠের মধ্যে হেঁটে বেড়ায়, এবং আলটিমেটলি সেই আটকানো যায় না। ফলে ফনগালরে একটা জবাব দেওয়া হলো। এখন ফনগালরে কী জবাব দিলে সবচেয়ে ভালো হয়? সেই জবাবটা হচ্ছে যে ফনগাল কী ব্যাপার দেখলে সবচেয়ে বেশি চেতে যাবে, সবচেয়ে বেশি তার একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে উঠবে, সেটা হচ্ছে রিকুলমের সেলিব্রেশনটা। ফলে মেসি বেছে নিলে ফনগালকে চেতানোর সেরা উপায়টা, যে তোমার সামনে আমি গিয়ে আমার বড় ভাই সেলিব্রেশন করে দেখাইলাম, তুমি আমার বড় ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করছো না, আমারও পাশে লাগছিলা গতকালকে, আজকে দেখো আমার বড় ভাইয়ের সেলিব্রেশন তোমার করায় দিলাম। এতে অনেক কিছু হলো। ফনগাল চুপ মেরে গেলেন। ফনগাল পরে এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতেও আপত্তি করছেন। আমার ধারণা এই লোকটা জীবনে ইচ্ছে বেশি বিব্রত আর হয় নাই। রিকুলমে নিজেও তারে ওই সেলিব্রেশন করে এত বিব্রত করতে পারে নাই যতটা মেসি করছে। মেসি একই সঙ্গে আর একটা জিনিস পৃথিবীতে দেখায় দিলেন, যে তার কাছে রিকুলমে কত বড় ব্যাপার। রিকুলমের সঙ্গে তার যে আড়ষ্টতা আছে, এখানে তার তো কোনো দায় নাই। সে তো জোর করে 10 নম্বর জার্সি নেয় নাই। আর রিয়েলিটি হচ্ছে 10 নম্বর জার্সির আসল ডিজার্ভিং লোক তো তখন মেসি। ফলে ম্যারাডোনা কাজটা অন্যায় করেন নাই। হ্যাঁ, যেটা করতে পারতেন, দুজনে একসঙ্গে বসায় বা রিকুলমের বাসায় যেতে পারতেন, রিকুলমেরে বলতে পারতেন যে এই তোমার 10 নম্বর, এটা তুমি লিওর হাতে তুলে দাও। রিকুলমে আনন্দের সঙ্গে দিয়ে দিত। এই কূটনৈতিক জায়গাটা তো ম্যারাডোনা কখনো বুঝতেন না, বোঝেন নাই। পাগলার মধ্যে তো এই ব্যাপারগুলো ছিল না। ফলে সম্পর্কটা আষ্ট ছিল। কিন্তু বোঝা গেল মেসির বুকের মধ্যে ঠিক রিকুলমে বসবাস করে। যেমন ম্যারাডোনা বসবাস করে, আইমার বসবাস করে তার বুকের মধ্যে, সেই একই রকম রিকুলমেও বসবাস করে। সে রিকুলমেরে একটু বলে দেয়। সে ম্যাচ শেষে বলছিল যে আমার এটা পার্সোনাল প্রতিশোধের ব্যাপার না, আমার কাছে আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিভাগুলোর একটা যে শেষ হয়ে গেছে, সেই দুঃখটা উদযাপন করলাম আজকে আমি মনে করায় দিলাম মানুষটা যে হুয়ান রোমান রিকুলমেও এরকম বিশ্বকাপে এই কাজ করার কথা ছিল, তার করতে পারে নাই। সেই জিনিসটার পরে রিকুলমে এর আগে, বিশ্বকাপের আগেই মেসিরে নিয়ে বেশ কিছু নিবন্ধ লিখছেন। ওই সময় কোন একটা আর্জেন্টাইন পত্রিকায় কলামিস্টের কাজ করতেছিলেন। বিশ্বকাপের পরে ফোনে তো দুজনের কথা হলোই। তারপরে হচ্ছে রিকুলমে তারে বললেন যে তুমি করো, আর্জেন্টিনায় আসো। বোকা কর্তৃপক্ষ ঠিক করছে যে আমার একটা ম্যাচ
খেলাবে, বিদায় ম্যাচ খেলাবে। তখন তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। সেই কোন 2008-9 সব কিছু শেষ হয়ে গেছে। 15-তে একবার ফেরার চেষ্টা করছিলেন, হয় নাই। 12-13 তো একদম প্রফেশনাল ফুটবলের বাইরেই ছিলেন। তখন আর রিকুলমে কোথায়, রিকুলমেরে কে চেনে? কিন্তু আর্জেন্টিনায় বড় ব্যাপার, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল, আর্জেন্টিনার ফুটবল বোদ্ধাদের কাছে এখনও ম্যারাডোনা, মেসি এদের কাতারেই রিকুলমের নাম উচ্চারিত হয়। ফলে বোকা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে একটা অলস্টার ম্যাচ করে সেখানে রিকুলমেরে বিদায় দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। এটা মেসিরে জানানোর পরে মেসি বলল যে এই ম্যাচটায় বোকার এগেনস্টে মেসি অ্যান্ড ফ্রেন্ডস খেলবে। শুধু আমি আসবো না, আমার বন্ধু বান্ধব আগুয়েরো টাগুয়েরো সবাই আসবে। আমরা সবাই এসে আমাদের দেশের সবচেয়ে বড় লেজেন্ডদের একজন, তার বিশ্বকাপ ট্রফি নিয়ে আসবো। আমরা বিশ্বকাপ ট্রফি সামনে রেখে সেখান থেকে বিদায় দেবো আমরা রিকুলমেরে। মেসি সেই ম্যাচ খেললেন, মানে বিশ্বকাপ খেলে তখনও লোকটা কুল ডাউন করে উঠতে পারে নাই, তখনও রেস্ট নিতে পারে না। এই অবস্থায় সবাই সাধারণত ফ্যামিলি নিয়ে বেড়াতে চলে যায়। সে আর্জেন্টাইন প্রেসিডেন্টের সঙ্গেও তখনও দেখা করে নাই, সে তাপিয়ার সঙ্গে মানে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেও তখনও দেখা করে নাই। তাই সে ক্লান্তি কাটায় উঠতে পারে নাই। সেই অবস্থায় সে বন্ধুবান্ধব নিয়ে সবাইরে ফোন করে এক করে বোকা জুনিয়র্সের ওখানে চলে গেছে, গিয়ে বোকার এগেনস্টে মেসি অ্যান্ড ফ্রেন্ডস ম্যাচ খেলে রিকুলমেরে জড়ায় ধরে বিদায় দিচ্ছে। রিকুলমে এখনও মানে প্রত্যেকটা আর্জেন্টিনা ম্যাচ দেখতে হাজির হন, তার ছোটো ভাইদের খেলা দেখতে হাজির হন। দুদিন পরে মেসিও চলে যাবে। হয়তো আর্জেন্টিনার জন্য আজকে রিকুলমে যেটা করতেছেন, মানে আমি স্বপ্ন দেখি যে তাপিয়ারে নিয়ে তো অনেক অভিযোগ আছে, আমি স্বপ্ন দেখি যে অর্গানাইজার হিসাবে, খেলোয়াড় হিসাবে তো প্রাপ্য সম্মান কিছু পেলেন না। অবশ্য কে বললো পেলেন না? এই যে মেসি যা করছে আর কে কে কার জন্য করে, মানে প্রাপ্য ট্রফি কিছু পেলেন না। আমার ধারণা অর্গানাইজার হিসাবে অনেক বড় হবেন। কারণ দেখেন বোকার দিন ফিরে আসছে। বোকা মাঝখানে যে একটা বোকা জুনিয়র্স একটা ইসের মধ্যে পড়ছিল, সেই জায়গা থেকে প্রেসিডেন্ট হিসাবে রিকুলমে অনেকটাই বের করে আনছে। বোকা জুনিয়র্স আবার আগের ছন্দে চলে আসতেছে, রিভার প্লেটের সঙ্গে ফাইট দিচ্ছে। এটা দেখতেও খুব ভালো লাগে। ম্যারাডোনার ক্লাব, রিকুলমের ক্লাব, এই জায়গা থেকে আমি আশা করি যে রিকুলমে আর্জেন্টিনার ফেডারেশনের দায়িত্ব নেবেন এবং আর্জেন্টিনার ফেডারেশনের যেসব অনিয়ম আছে এগুলোর দূর করে এই যে তরুণ ব্যাচটা আসতেছে, গারাঞ্চো, নিকোপাজ বা আমাদের দুষ্টু এচেভেরি, এই যে ব্যাচটা আসতেছে এদের যেন সুন্দর মতো যত্ন হয়, এরা যেন প্রপার সম্মান এবং প্রপার সুবিধার মধ্য দিয়ে আর্জেন্টিনাকে আরেক ধাপ আগায় নিয়ে যেতে পারে। রিকুলমের প্রতি আমার সেই দাবিটা থাকলো। আর মেসি নিশ্চয়ই রিকুলমের পাশে থাকবে এই অভিযানে। সবার জন্য শুভেচ্ছা, মেসি রিকুলমের জন্য ভালোবাসা।